আচ্ছা, তো বিগ নাইট অ্যাওয়েটস ফর দ্য ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স, কারণ এফসি গোয়া আজকে মুখোমুখি হবে আল নাসরের। এবং অবশ্যই সেই রিলেটেড যা কিছু ইন্টারেস্টিং আপডেটস রয়েছে শেয়ার করব। রাত্রি 11:45 থেকে ম্যাচ রয়েছে, ফ্যান কোডে ম্যাচ দেখতে পাওয়া যাবে অ্যান্ড ডেফিনেটলি একটা এনজয়িং ম্যাচ হবে। তার পাশাপাশি আমাদের ন্যাশনাল টিমের যে ম্যাচ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনস রাউন্ডের, সেই ম্যাচে 23 জনের একটা প্রবাবল স্কোয়াড ঘোষণা হয়েছে। সেখানে বেশ কিছু চমক রয়েছে। কেনই বা রয়েছে, কেন মোহনবাগান প্লেয়ারদের ডাকা হয়নি, কোন কোন প্লেয়ারের আবারও কল আপ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের মনের মধ্যে প্রশ্ন তুলে দিয়েছে, সব কিছু নিয়ে কথা বলবো। এবং কালকের ভিডিওতে যে বিষয়টা বলেছিলাম যে সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ডিসেম্বরের ফার্স্ট উইকে চলে যাচ্ছে, আলটিমেট কনফার্মেশন ডেট কিন্তু এসে গেছে। ডিটেলসে সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। মেন যেটা ব্যাপার সুপার কাপ নিয়ে, সেটা হচ্ছে সুপার কাপের সেমিফাইনালের কনফার্ম ডেট হচ্ছে 4 ডিসেম্বর। মানে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া তারা সেমিফাইনাল খেলবে মোর দ্যান 1 মান্থ পর। এটা হচ্ছে কিন্তু এফসি গোয়ার জন্য। এফসি গোয়ার 26শে নভেম্বর অবধি সমস্ত এফসি চ্যাম্পিয়ন্স লিগের 2 ম্যাচ ফতরদাতে হয়ে যাবে এবং তারপর মাঠ কমপ্লিট রেডি হয়ে যাওয়ার পর, মানে ওদের জন্য মাঠ কাজ শেষ হয়ে যাওয়ার পর সুপার কাপের জন্য মাঠ দেওয়া হবে, যাতে কোনোভাবে আর মাঠ ক্ষতিগ্রস্ত না হয়। যা হওয়ার তো হয়েই গেছে, আর উপায় নেই কিছু। তো তারপরে আমরা সুপার কাপের সেমিফাইনাল দেখব। তো ইস্টবেঙ্গল এবং গোয়া 1 মাসের বেশি সময় পর সুপার কাপের সেমিফাইনাল খেলবে। গোয়া মাঝখানে যদিও ম্যাচ খেলছে, ইস্টবেঙ্গলের ম্যাচ নেই। আর আজকের যারা উইনার হবে, মানে যারা গ্রুপ টপার হবে, এবং আগামীকাল যারা গ্রুপ টপার হবে গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে, তারা আবার প্রায় 1 মাসের গ্যাপে কিন্তু ম্যাচ খেলবে। তাদেরও এই মাঝখানে কিন্তু কোনো ম্যাচ নেই। সো দিস ইজ এআইএফএফ, দিস ইজ ইন্ডিয়ান ফুটবল। এবং সুপার কাপের ফাইনাল হবে কিন্তু ডিসেম্বরের 7 তারিখে। তো এই আর 2 দিন বাকি রয়েছে। আর আবারও সেই একই নাটক, এমনটা করতেই পারতো যে 3 তারিখ আর 4 তারিখে দুটো সেমিফাইনাল, কিন্তু না, 4 তারিখেই দুটো সেমিফাইনাল হবে। একটা বিকালে হবে, একটা সন্ধ্যেবেলায় হবে। ঠিক ব্যাপার। যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ডে আজকে রাত্রি 11:45 সৌদি আরবে আল নাসরের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া তাদের ফুল স্ট্রেংথে চলে গেছে। আল নাসর তাদের অলমোস্ট একটা ফুল স্ট্রেংথ টিমই এখানে এনেছিল, শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মার্সেলো ব্রোজোভিচ তারা ছিল না। এবং যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাকে কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। দ্যাটস সো ক্রেজি থিং ফর অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান লাইক মি, অ্যান্ড ডেফিনেটলি আমার মতো বহু ফ্যান্স তারা তাকিয়ে রয়েছে যে আজকের ম্যাচটা, আজকের রাতটাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেন লাইন আপে থাকে, স্টার্টিং 11-এ না হলেও বেঞ্চে যেন থাকে। আমরা যেন তাকে একটা ইন্ডিয়ান ক্লাবের বিরুদ্ধে খেলতে দেখতে পারি। এটা আমাদের কাছে একটা বিগেস্ট অপরচুনিটি, একটা ইন্ডিয়ান ক্লাবের কাছে। একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে আমার কাছে একটা বিগেস্ট ব্যাপার। এবং আমার মনে হয় যে যখন এই হেডলাইনটা হবে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এগেনস্ট অ্যান ইন্ডিয়ান ক্লাব, এই ব্র্যান্ডিংটা, এই যে একটা কোথাও নিউজ, এটা কিন্তু বহু জায়গাতে যাবে। এবং আমার মনে হয় যে সেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা কোথাও লাভ রয়েছে, যে আমরা একটা রিচ পাবো। হ্যাঁ, ডেফিনেটলি তাতে আমাদের এখানে ফুটবলের কিছু চরিত্রও পরিবর্তন হবে না, আমরা যেখানে আছি সেখানে হয়তো থাকবো, বাট কোথাও যে ইন্ডিয়ান ফুটবলও রয়েছে, ইন্ডিয়ান ফুটবল ক্লাবও তারাও একটা মেরিটের ভিত্তিতে এই ধরনের টুর্নামেন্টে এসে রোনাল্ডোর টিমের এগেনস্টে খেলছে, এই জিনিসটাও হচ্ছে। এটা কোথাও একটা রিচ পাওয়া যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এই ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং রোনাল্ডোর ম্যাচ ডে স্কোয়াডে থাকা, লাইন আপে থাকাটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং তার মাঠে খেলতে নামাটা আরও বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমরা যারা রোনাল্ডো ফ্যান রয়েছি তাদের জন্য না, যে কোনো ইন্ডিয়ান ফুটবল ফ্যানের জন্য, যে কোনো ফুটবল ফ্যানের জন্য, যে এই ধরনের ম্যাচ কিন্তু সিরিয়াসলি আসে না, সেটা আমাদের সামনে এসেছে। আমরা সেটাকে উপভোগ করতে চাই, এনজয় করতে চাই। 11:45 থেকে ম্যাচ রয়েছে, ম্যাচ এনজয় করব। তারপর আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। আর চ্যাম্পিয়ন্স লিগের কালকের রাতের কথা বলে কেউ আমাকে দুঃখ দিও না আলাদা করে। যাই হোক, রাত্রে ম্যাচগুলো এনজয় করব, তারপরে এবার কালকে সকালে কোন কোন ভিডিও বানানো যায় সেটা দেখতে পাওয়া যাবে। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা আন্ডার 23 না, 23 জনের একটা স্কোয়াড, প্রবাবল স্কোয়াড একটা রিলিজ হয়েছে। সম্ভবত এখান থেকে আর খুব বেশি পরিবর্তন হবে না, এখান থেকে আর কেউ ইনক্লুশন হবে বলে মনে হচ্ছে না। এই স্কোয়াডটা নিয়েই আমরা এই বছরের আমাদের যে ন্যাশনাল টিমের লাস্ট ম্যাচ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের, সেই ম্যাচ আমরা খেলবো। এবার সেই স্কোয়াডটার দিকে যদি একবার তাকানো যায়, খালিদ জামিল যে জিনিসটা করেছেন, প্রথম জিনিসটা হচ্ছে যে মোহনবাগানের কোনো প্লেয়ার কিন্তু এই স্কোয়াডে কল পায়নি। তার একটা সিঙ্গেল রিজন, সেটা হচ্ছে যদি কোনো প্লেয়ারের ইনজুরি হয় এই ক্যাম্পে থাকাকালীন বা ম্যাচ খেলাকালীন, তার ইনজুরি কাভারেজ কি এআইএফএফ দেবে, তাকে কি এআইএফএফ এর তরফ থেকে সাহায্য করা হবে,
যদি হয় তাহলে সেটা যেন অফিসিয়ালি লেটারের মাধ্যমে জানানো হয়, আর না হলেও সেটাও যেন অফিসিয়ালি লেটারের মাধ্যমে জানানো হয় এবং এরপরে এআইএফএফ থেকে ডিসিশন নেওয়া হয় বা খালিদ জামিল তিনি নিজে থেকেও ডিসিশন নিয়ে নেন যে এই ধরনের ব্যাপার যখন সামনে আসছে তখন সেই ক্লাবের পার্টিকুলার প্লেয়ারদের ডাকার দরকার নেই। সেটাই হয়েছে, মোহনবাগানের কোনো প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডে নেই এবং আমার মনে হয় যে মোহনবাগানের প্লেয়াররা যে ধরনের পারফরমেন্স তুলে ধরেছে সেখানে আমার নলেজে যতটুকু আসছে সেটা হচ্ছে আপুইয়া এবং ম্যাক্সিমাম এক্সটেন্ডে গিয়ে সুহেল আহমেদ ভাট, এই দুজন প্লেয়ার ছাড়া অন্ততপক্ষে ন্যাশনাল টিমের স্কোয়াডে আর কারোর খুব একটা কল পাওয়ার মতো রিসেন্ট পারফরমেন্স নেই। কিপ ইট রিমেম্বার, আমি ওভারঅল বলছি না, রিসেন্ট টাইমে তাদের পারফরমেন্স কিন্তু বাকিদের খুবই লো এবং সেই ক্ষেত্রে আপুইয়া সুহেল আহমেদ ভাট ছাড়া সেইভাবে আমার কাছে অন্ততপক্ষে আর কোনো ইন্টারেস্টিং নাম ছিল না যারা মোহনবাগান থেকে ডাক পেতে পারতো। যাই হোক, সেটা হয়নি। এবার যে স্কোয়াডটা ফাইনালি হয়েছে, যেটা প্রবাবল স্কোয়াড হয়েছে, সেটাই হয়তো ফাইনালি থাকতে চলেছে। এবার সেখানে কোন কোন প্লেয়ার ইন্টারেস্টিং চয়েস হলো আর কাদের অন্ততপক্ষে না দেখতে পেলে ভালো হতো বা কাদের পরিবর্তন অন্য কেউ এলে ভালো হতো সেটা নিয়ে এবার বলবো। গোলকিপারে গুরপ্রীত সিং সান্ধু রয়েছে, ডেফিনেটলি নাম্বার 1। ঋত্বিক তিওয়ারি অন্যতম বেস্ট ফর্মে রয়েছে কেরিয়ারের, এবং সাহিল রয়েছে যে আন্ডার-23 টিমের গোলকিপার। তো এই দিক থেকে আমার মনে হয় যে গোলকিপার সিলেকশন দ্যাটস ট্রুলি গুড। সিনিয়র প্লেয়ার রয়েছে, প্রমিসিং একজন সিনিয়র প্লেয়ার রয়েছে যে কয়েক বছরের মধ্যে হয়তো ন্যাশনাল টিমের দায়িত্ব নেবে, এবং আন্ডার-23 টিম থেকে একজন রয়েছে যে সিনিয়র প্লেয়ারদের থেকে অনেক কিছু একটা ছোট্ট ক্যাম্প থেকে শিখতে পারবে। এখানে অনেকে বলতে পারে যে রিসেন্ট টাইমে মোহিত সাবির এবং প্রভুসুকন সিঙ্গিল সুপার কাপে কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে এখনও অবধি, তাদের কেন কল আপ দেওয়া হয়নি? এই দুজন কিন্তু ডিজার্ভিং একটা কল আপ পেতে পারতো। এটা নিয়ে বিতর্ক চলতে পারে, তোমরা চালাতে পারো, বাট আমার পার্সোনালি মনে হয় যে এই তিনজনের সিলেকশন সেই জায়গাতে কাকে বাদ দিয়ে এদের দুজনের কাউকে সিলেক্ট করা হতে পারতো সেটা আমি অন্ততপক্ষে বুঝতে পারছি না। বাট হ্যাঁ, তারা ট্রুলি গুড ফর্মে রয়েছে এবং কল পেলে আলাদা করে কিছু বলার থাকতো না। বাট এই তিনজনের কল আপে আমি একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে কিন্তু খুশি। বাকি তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো। ডিফেন্ডারদের মধ্যে যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে আকাশ মিশ্রার একটা কামব্যাক হয়েছে, আকাশ মিশ্রা ভালো ফর্মেও রয়েছে, ডেফিনেটলি একটা ভালো কলব্যাক। মোহাম্মদ উভাইস এর আগে প্রথম একটা দুটো ম্যাচ ছাড়া সেইভাবে আর ইমপ্রেস করতে পারেনি, সেই জায়গাতে অন্য কাউকে ট্রাই করলে বোধহয় ভালো হতো। বাট মোহাম্মদ উভাইস একদম ন্যাশনাল টিমের কেরিয়ারের শুরুর দিকে রয়েছে, তো তাকে নিয়ে যে ট্রায়ালটা চলছে এটাকে আমাদের সাপোর্ট করা দরকার রয়েছে। দেখা যাক আরও অন্ততপক্ষে 4-5টা ম্যাচের পর কি করে, কতটা তার পারফরমেন্স আপগ্রেড হয় না ডাউনগ্রেড হয়, তারপর ডিসিশন নেওয়া যাবে। রাইট ব্যাক দুজন রয়েছে, রাহুল ভেকে এবং ভালপুইয়া। রাহুল ভেকে ক্লাব ফুটবলে কিন্তু রাইট ব্যাকে খেলছে না, সেন্টার ব্যাকে খেলছে, ন্যাশনাল টিমের হয়ে রাইট ব্যাকে খেলছে। এবং রাহুল ভেকে অ্যাজ আ রাইট ব্যাক আমার মনে হয় যে অনেক ট্রায়াল হয়ে গেছে। এই ম্যাচটা এক তো বছরের শেষ ম্যাচ, আর কোনো ম্যাচ আমাদের থাকছে না, আর আলাদা করে এই ম্যাচের গুরুত্ব বিরাট কিছু নেই। তো সেই জায়গাতে রাইট ব্যাকে কিন্তু আরও ভালো ভালো অপশনস আমাদের ছিল, সেটা কিন্তু ট্রাই করা যেতে পারতো। যেমন ইস্টবেঙ্গল থেকে মোহাম্মদ রাকিব, যেমন লুমডিং, এই প্লেয়ারগুলো রয়েছে যারা কিন্তু ট্রায়ালের আওতাতে আসতে পারতো। ইভেন নিখিল পূজারিও ভালো ফুটবল খেলছে, নিখিল পূজারিও আবারও একটা কল আপ পেতে পারতো, বাট হয়নি। রাহুল ভেকেকেই রাখা হয়েছে, হয়তো তার সিনিয়রিটির জন্য রাখা হয়েছে, তাকে সেন্টার ব্যাক হিসাবেও ব্যবহার করা যেতে পারে যদি কোনো রকম প্রবলেম হয়, সেইভাবেই কিন্তু ভাবনা চিন্তা করে রাখা হয়েছে। সেন্টার ব্যাক হিসাবে কিন্তু আমাদের দেশের সেরা সেন্টার ব্যাক প্লেয়ার আপাতত সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলী অবশ্যই রয়েছে, এবং ইয়াং প্লেয়ার হিসাবে আন্ডার-23 স্কোয়াড থেকে তোমার বিকাশ ইমরান সিং রয়েছে এবং তার সাথে কিন্তু প্রমবীর সিং রয়েছে। এটা আমার মনে হয় যে একদম পারফেক্টলি একটা সিলেকশন হয়েছে, কারণ একইভাবে সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি যারা ইয়াং প্লেয়ার রয়েছে তাদেরও কিন্তু কল পাওয়াটা জরুরি, তারাও কিন্তু এই টিমটার সাথে থেকে অন্ততপক্ষে নিজেদের একটা এক্সপোজার পাবে। আমি অন্তত ডিফেন্ডারদের যে সিলেকশন হয়েছে সেখানে রাহুল ভেকে মানে ম্যাক্সিমাম লেভেল অফ, যদি আমি এখানে আমার একটা কোথাও ডিসএগ্রিমেন্ট বলি, সেটাকে রাখলে রাহুল ভেকে ছাড়া আমার একটা সিলেকশন নিয়েও মনে হয়নি যে খুব একটা প্রবলেম হয়েছে বলে। মিডফিল্ডে অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু সুরেশ ওয়াংজাম রয়েছে, নিখিল প্রভু রয়েছে, ম্যাকার্টন লুইস রয়েছে, ডেফিনেটলি ভালো সিলেকশন, প্রবলেম নেই। অ্যাটাকিং মিডফিল্ডে মহেশ রয়েছে, তার সাথে ব্রাইসন রয়েছে, ফানায় রয়েছে, এবং লেফট উইংয়ে অবশ্যই আশিক ক্রুনিয়ান রয়েছে।
মিডফিল্ডও আমি বলবো একদম ঠিকঠাক সিলেকশন হয়েছে। ফানায়ের মতো ইয়াং প্লেয়ারকে নেওয়া হয়েছে, ব্রাইসন ম্যাকার্টনদের মতো ইয়াং প্লেয়ারদের নেওয়া হয়েছে। ঠিক একইভাবে আশিক, মহেশ, নিখিল বা সুরেশের মতো ইন্ডিয়ান ফুটবলের সিনিয়র প্লেয়ারদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো মাঝমাঠে সিনিয়র এবং জুনিয়র প্লেয়ারদের একটা ভালো রকম কম্বিনেশন দেখা গেছে। ফরওয়ার্ড এখানে হয়তো প্রথম যে নামটা দেখতে পাওয়া যাচ্ছে সেই নামটাতে যে কেউ আপত্তি জানাতে পারে, সেটা হচ্ছে ইরফান ইয়াডওয়ার্ড। রিসেন্ট টাইমে তার পারফরমেন্স কিন্তু নট আপ টু দ্য মার্ক। এখানে যদি মোহনবাগান থেকে কল আসতো কোনো প্লেয়ারের, তাহলে সুহেল আহমেদ ভাট থাকতে পারতো। বাট সুহেল আহমেদ ভাটকে তুমি যখন ডাকছো না, তাহলে পাঞ্জাব থেকে মোহাম্মদ সুহেলকে তুমি ডাকতেই পারতে। এই জায়গাতে ইরফান ইয়াডওয়ার্ডের কলটা আমার কাছে অন্তত পার্সোনালি খুব একটা মানে গুড চয়েস বলে আমার পার্সোনালি মনে হয়নি। লালিয়ানজওয়ালা ছাংতে রয়েছে অবশ্যই একজন সিনিয়র প্লেয়ার মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইনে টিমটাকে লিড করার জন্য। মোহাম্মদ সানান রয়েছে, একটা ভালো ফর্মে রয়েছে এবং ক্রেজি প্লেয়ার একটা উইংয়ে। রহিম আলী রয়েছে, গোল করেছে ভাই, আমাদের অন্ততপক্ষে মুখ রক্ষা করেছিল বিদেশের মাটিতে, তো তাকে রাখা হয়েছে। বাট স্টিল তার পারফরমেন্সও কিন্তু নট আপ টু দ্য মার্ক। তো সেন্টার ফরওয়ার্ড হিসাবে রহিম আলী ফার্স্ট চয়েস হতে পারে। এবং বিক্রম প্রতাপ সিং, এই জায়গাটাতেও আমার মনে হয় যে বিক্রম প্রতাপের জায়গাতে আমরা এডমুন্ডের মতো প্লেয়ারকে এক্সপেক্ট করতেই পারতাম, সেটা হয়নি। এবং তার সাথে আরও একজন প্লেয়ার যে ক্লাব ফুটবলেও হয়তো সেইভাবে সুযোগ পাচ্ছে না বলে কোচের নজরে আসেনি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডেভিড। এই প্লেয়ারটার মধ্যেও কিন্তু প্রমিস রয়েছে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সেন্টার ফরওয়ার্ড হওয়ার, কিন্তু ক্লাব ফুটবলে কিছু করার নেই। সেখানে বিদেশি প্লেয়ারদের এত ভিড়, ক্লাবগুলোর কাছে খুব একটা অপশন থাকে না দেশীয় সেন্টার ফরওয়ার্ডদেরকে খুব বেশি সুযোগ দেওয়ার। তো ঠিক আছে, দেখা যাক। অনেক প্লেয়ার রয়েছে, অনেক প্লেয়ার ফিউচারে রয়েছে। যেমন বেঙ্গালুরুতে বিনীত ভেঙ্কটেশ খুব ভালো ফুটবল খেলছে, আসবে আস্তে আস্তে সিরিয়ালি আসবে। মোহাম্মদ সোহেলের মতো প্লেয়ার রয়েছে, পার্থিব গগৈ রয়েছে, এরা আসবে, এরা ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের সামনে সারিতে আসবে। আমার মনে হয় যে খালিদ জামিল একটা বিভিন্ন ধরনের ট্রায়াল রানের মাধ্যমে যাচ্ছে, তো খুব একটা খারাপ টিম সিলেকশন তো ডেফিনেটলি না। ইরফান ইয়াডওয়ার্ড এবং তার সাথে রাহুল ভেকে এবং বিক্রম প্রতাপ সিং, এই তিনটে নাম নিয়ে একটা ম্যাক্সিমাম, যদি আমি খুব খুব আপত্তির জায়গাতে উঠে যাই তাহলে আপত্তি থাকবে। আদারওয়াইজ আমি বলবো যে এই টিম সিলেকশন একদম ঠিকঠাক রয়েছে। বহু প্লেয়ারকে সুযোগ দেওয়ার রাস্তা কিন্তু খালিদ জামিল তৈরি করেছেন। এবার দেখা যাক আমরা এই ম্যাচটাকে কীভাবে অ্যাপ্রোচ করি, জিততে পারি, হারতে পারি, ড্র করতে পারি, কি করতে পারি, সেটা যখন ম্যাচ আসবে তখন দেখা যাবে। ব্যাস, এর থেকে বেশি আর কিছু আজকের এই ভিডিওটাতে আমার বলার নেই, কারণ এরপর ম্যাচ এনজয় করতে হবে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়ন্সগুলো রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।